যে পাপ কংগ্রেস করেছে ওপার বাংলার মানুষের সঙ্গে, যে পাপ কংগ্রেস করেছে আজকে পাকিস্তানের জন্ম দিয়ে পাঞ্জাবের মানুষের সঙ্গে। গান্ধীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পণ্ডিত নেহেরু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিশ্রুতি দিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন এই মৌলবাদীদের চাপের কাছে। প্রথম ব্রিটিশ ইন্ডিয়া আওয়াজ উঠত, মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। ওল্ড ম্যান ওয়ার ইন হ্যারি। ভারতবর্ষে আরেকজন কেউ আব্রাহাম লিঙ্কন হতে পারতেন। গান্ধীজি নিজে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে আমার এমন কোনো অহিংস পথের কথা জানা নেই যেখানে বিশাল সংখ্যক মুসলমান যারা আত্মনিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে তাদের সেই দাবি থেকে বিরত রাখা যায়। যদি মুসলিমরা পাকিস্তান চায় তাহলে পাকিস্তান হবে, যদি না দেশের বৃহত্তম জনসংখ্যা আরেকটি জনগোষ্ঠী তারা যদি এর বিরুদ্ধে লড়াই না করে। সেদিন আমাদের তদানীন্তন কংগ্রেসের জাতীয় নেতৃবৃন্দ তারা কার্যত আব্রাহাম লিঙ্কনের কথাটা ভুলে গিয়েছিলেন। তারা ভুলে গিয়েছিলেন আয়রন চ্যান্সেলর বিসমার্কের কথা। আত্মসমর্পণ করেছিলেন এই মৌলবাদীদের চাপের কাছে। আমেরিকার গৃহযুদ্ধে কত লক্ষ মানুষ মারা গিয়েছিল প্রত্যেকের জানা, কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে আমি টু নেশন এ বিশ্বাস করি না, আমি আমেরিকাকে এক রাখতে চাই। প্রায় 5 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে গৃহযুদ্ধের পর আমেরিকার পরিস্থিতি আমরা দেখেছি। আর আমাদের দেশভাগের কারণে 20 লক্ষ মানুষের জীবন বলিদান হয়েছে। বিনয় বাদল দীনেশের পরিবারের কাছে কেউ জানতে চায়নি যে তোমরা স্বাধীন ভারতের জন্য যুদ্ধ করেছিলে, তোমাদের এই আত্মত্যাগ কি স্বাধীন ভারতের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য ছিল। মাস্টারদার সূর্য সেনের বংশের কোনো লোককে কেউ জিজ্ঞাসা করেনি যে মাস্টারদার এই আত্মত্যাগ কি পাকিস্তান তৈরির জন্য ছিল কিনা। সুতরাং সেদিন আমরা দেশভাগের কাছে মাথা নত করে নিয়েছিলাম। পণ্ডিত নেহেরু 60-এর দশকে মোসলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের কাছে পাঞ্জাব থেকে রোজ মৃত্যুর খবর আসছিল, অগ্নিসংযোগের খবর আসছিল। আমাদের মধ্যে অনেকে, আমাদের বয়স হয়ে যাচ্ছিল এবং আমাদের মধ্যে অনেকেই জেল যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। যদি আমরা অখণ্ড ভারতের কথা চিন্তা করতাম, ভারত ভাগ না মানতাম, তার বিরুদ্ধে রাস্তায় নামতাম, তাহলে জেল আমাদের জন্য অবধারিত ছিল। কিন্তু আমাদের সামনে একটা পথ এলো, সেটা হলো বিভাজন। একটা প্রস্তাব এলো, আমরা সেটাকে মেনে নিলাম। এরপরে আবার তিনি বলছেন যে কিন্তু গান্ধীজি যদি না বলতেন তাহলে আমরা অপেক্ষা করতাম এবং লড়াই চালিয়ে যেতাম। এটা তো কংগ্রেসের ইতিহাস। কিন্তু তারপর গান্ধীজি বললেন ইচ্ছার বিরুদ্ধে, পরিস্থিতির বাধ্যবাধকতায় যারা আজকে পাকিস্তানে থেকে গেলেন তারা কষ্টে আছেন। কেউ যদি মনে করেন যে তারা সেখানে সুরক্ষিত নন, তাদের ধর্ম সুরক্ষিত নয়, তারা নিজেদের জীবনের প্রয়োজনে, তাদের জীবিকার প্রয়োজনে, অস্তিত্ব রক্ষার প্রয়োজনে যদি ভারতবর্ষে আসে, ভারত সরকারের দায়িত্ব হলো তাদের জীবন এবং জীবিকাকে সুরক্ষিত করা। গান্ধীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পণ্ডিত নেহেরু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতবর্ষের এই সর্বোচ্চ 3 নেতা স্বাধীনোত্তর কালে তাদের প্রতিশ্রুতি ছিল, কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। যে পাপ কংগ্রেস করেছে ওপার বাংলার মানুষের সঙ্গে, যে পাপ কংগ্রেস করেছে আজকে পাকিস্তানের জন্ম দিয়ে পাঞ্জাবের মানুষের সঙ্গে, আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত বর্তমানের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে ভারতের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী আজকে এই পদক্ষেপের মধ্যে দিয়ে করে দেখালেন। ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, ঢোল, পোদ্দার সরকার, মতুয়া রাজবংশীরা আছেন, যারা জয়সওয়াল আছে, যারা জৈন আছে, যারা মাহেশ্বরী আছে, যারা গুপ্তা আছে, যারা চাকমা আছে, ওরা আমাদের রক্ত, ওরা আমাদের ভাই।
আমরা ওদের বাদ দিয়ে অন্য কোনো কল্পনা আমরা করতে পারি না। আমাদের লক্ষ্য ছিল অখণ্ড ভারতবর্ষ, কিন্তু সেদিন আমাদের সেই শক্তি ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের জন্য তার জীবন বলিদান দিয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষে ভারতের সংবিধানের জন্য যদি প্রথম কেউ শহীদ হয়ে থাকেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি যে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন, এই পশ্চিমবঙ্গের ওপর যে বিপুল পরিমাণ উদ্বাস্তুর চাপ নেমে এসেছিল, প্রায় আজকে যদি ওপার বাংলার শিকড় ধরা হয়, এ রাজ্যে এই মুহূর্তে বসবাসকারী 4 কোটির বেশি মানুষ যারা কোনো সময় অধুনা বাংলাদেশের বাসিন্দা ছিলেন, আজকে তাদের পাশে শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন। এবং এই জমিটা, এই মাটিটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলনের ফসল। অস্বীকার করবার কোনো জায়গা নেই যে শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নন। 1947 সালের জানুয়ারি মাসে আমাদের আজাদ হিন্দ ফৌজের একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন মুখার্জি, তিনি চ্যাটার্জি, তিনি আজকে প্রথম কলকাতা শহরে ঘুরে ঘুরে তিনি দাবি তৈরি করেন যে হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড দরকার। এটা ঠিকই, সেদিন তার জনপ্রিয়তা বাড়ছিল, কংগ্রেস রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করেনি। এবং 1947 সালের 20 জুন প্রাদেশিক আইনসভায় যে ভোট দান পড়েছিল, সেখানে কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা, এমনকি জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও সেদিন ভোট দিয়ে আজকে আমাদের জন্য এই জমিটি সুরক্ষিত করে রেখে দিয়েছে। আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, আজকে যে আমরা নির্দ্বিধায় রবীন্দ্রসঙ্গীত গান গাইতে পারছি, আমরা আজকে মুক্ত মনে আমরা যেভাবে আজকে কথাঞ্জলি পড়তে পারছি, কবিতা বিতান পড়তে পারছি, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে যাবার স্বপ্ন দেখতে পাচ্ছি, এই মাটি আজকে দিয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তারই দলের যোগ্য উত্তরসূরি নরেন্দ্র দামোদর দাস মোদীর। আজকের এই সিদ্ধান্ত 10 বছর যে বাড়িয়ে তিনি দিলেন, এটাতে বোঝা গেল যে যতক্ষণ বিজেপি থাকবে, পশ্চিমবঙ্গের কোনো হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের মনে করার জন্য বলছি যে দিল্লির উপকণ্ঠের হরিয়ানার 2 শহর নয়ডা এবং এদিকে ফরিদাবাদ, গুড়গাঁও, সেখানে কিন্তু আজকে কার্যত রাতারাতি কাজের লোকেরা সব উধাও হয়ে গেছে। দিকে দিকে বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করে দিচ্ছেন ভারতীয়রা, ভারতীয় হিন্দু, ভারতীয় মুসলমানরা। আজকে ভারতবর্ষকে যারা নাপাক মনে করেননি, যারা দারুল হাত মনে করেননি, যারা কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তানের মিছিলে অংশগ্রহণ করেননি, হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তানের যারা সমর্থক নয়, সেই মুসলমান যারা ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদকে বিশ্বাস করেন, বিজেপি থাকতে পশ্চিমবঙ্গে তাদেরও, সেই ভারতীয় মুসলমানেরও কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না। আজকের দিন নিঃসন্দেহে অত্যন্ত আমাদের কাছে একটা আনন্দের দিন। আমরা যারা বিজেপি করছি 4 দশক আগে থেকে, মানে আমি যতদিন রাজনীতি করছি ছোটবেলা থেকে, মানে অপ্রাপ্ত বয়স্ক হবার সময় থেকে স্লোগান দিয়েছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে, যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর আমারা হ্যায়। আমরা 370 ধারার বাতিলের কথা বলেছিলাম। আজকে অনেকে বলেছিলেন 370 ধারা বাতিল করলে আগুন জ্বলবে। আজকে পাথর ছোড়ার ঘটনা কিন্তু কাশ্মীরে নেই। আজকে কাশ্মীরের তরুণ প্রজন্ম নতুন করে চিন্তা ভাবনা করছে, তারা শান্তি চাইছে, তারা আধুনিক জীবন চাইছে। আজকে তাদের মুসলমান হয়ে শুধু তারা বেঁচে থাকতে চাইছে না, তাদের জিহাদি তকমা তাদের গায়ের ওপর পড়ছে, তারা বাঁচতে চাইছে না। কিন্তু পাথর কাশ্মীরে বন্ধ হলেও পাথর পড়ছে কিন্তু মুর্শিদাবাদে, পাথর পড়ছে আজকে খিদিরপুরে, মহেশতলায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এটা সমস্ত হিন্দু, সমস্ত মুসলমান এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের এটা বুঝতে হবে যে আজকে দেশ থাকলে তবেই দল থাকবে, তবেই আমাদের রাজনীতি থাকবে, রাজনৈতিক চাপানুতর থাকবে, এই যে সংবাদ মাধ্যম থাকবে, ক্যামেরা থাকবে, আমাদের বিবৃতি থাকবে। কিন্তু দেশটাই যদি না থাকে, কোথায় বসে সমালোচনা করবে? ভারতের কমিউনিস্ট পার্টির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন, কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমে মিছিল করেছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই পরিস্থিতির বাইরে বেরিয়ে এসে রাস্তায় লাল পতাকা নিয়ে
দুনিয়ার মজদুর এক হও বলে স্লোগান দিয়ে রাস্তায় নামতে পেরেছেন। এই যে অতি বামরে আছেন টুকরে টুকরে গ্যাং, যারা খুঁজে খুঁজে ভারতবর্ষকে কি করে ভারতবর্ষের মধ্যে বিভাজন দেখানো যায়, কি করে বোঝানো যায় যে ভারতবর্ষ কোনোদিন এক ছিল না, এসব চিন্তাভাবনা নিয়ে যারা করেন, যারা এইসব বেঙ্গল কি যেন বেঙ্গল ফাইলস বলে কেউ একটা ছবি বানিয়েছেন শুনছিলাম, হঠাৎ দেখলাম সেখানে নাকি দৌড়চ্ছে, পুলিশ দৌড়চ্ছে, সাংবাদিকও দৌড়চ্ছে, হোটেল ম্যানেজারে দৌড়চ্ছে। এই যে দৌড়দৌড়ির মধ্যে যারা আছেন তারা একবারও বাংলাদেশের বিষয়ে কথা বলছেন? ওখানে কেন প্রতিবাদ নেই? মানবাধিকার কর্মীরা কোথায়, যারা দোকানদারি করেন? কোথায় মানবাধিকার কর্মী? এত মানুষ মার খাচ্ছে ওপর। আজ এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, একই সঙ্গে 24 সাল পর্যন্ত বাড়াতে হচ্ছে কেন? পরিস্থিতি কি? হিন্দু পালাচ্ছে, এবার পশ্চিমবঙ্গের হিন্দুরা চিন্তা করুন যে আগামী দিনে তারা কোথায় পালাবে। এদিকে তো বঙ্গোপসাগর, ওখানে আবার জগন্নাথ দেব বসে গেছেন, কোন দিকে পালাবেন? কোনো জায়গায় জায়গা নেই ভারতবর্ষের, সমস্ত এক্সস্টেড হয়ে গেছে, আর কোনো জায়গা নেই পালানোর জন্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এজেন্ডা, আমাদের কাছে আমি আবার বলছি কোনো লুকোনো বিষয় নেই। 370 ধারার বাতিল ছিল, হয়ে গেছে। আমরা রাম মন্দির বানানোর ছিল, সরকারের কাজ রাম মন্দির বা মন্দির মসজিদ বানানো নয়, একটা জাতীয় ক্ষতচিহ্নকে মোছার বিষয় ছিল, আমাদের কমিটমেন্ট ছিল, করে দিয়েছে। আমাদের সিএ যেটা দীর্ঘদিনের দাবি, ওখান উদ্বাস্তু পরিবারের দাবি, তাদের আত্মমর্যাদার দাবি, তাদের প্রতিষ্ঠার দাবি, তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতারণা হয়েছে, তাকে শেষ করার দাবি, সেটা আমরা করেছি। এবং অন্তিমভাবে যেটা আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, আজকের যে ঘোষণা, যে সিদ্ধান্ত, তার জন্য আবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় শুধু অভিনন্দনটা একার নয়, এই অভিনন্দন সঙ্গে অনেক মানুষের চোখের জল জড়িয়ে আছে। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে পরিকল্পিতভাবে খুন করা হয়, সেদিন কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয়, জনসংঘের আহ্বানে নয়, হিন্দু মহাসভার আহ্বানে নয়, ভারত সভার সংঘের ডাকে নয়, সেদিন কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে অরন্ধন হয়েছিল। এমনও ঘটনা ঘটেছে, বিভিন্ন জেলায় 3 দিন ধারাবাহিক অরন্ধন চলেছে, মানুষ রান্না করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন, তিনি এই মাটিটা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। এই মাটি রাখতে পেরেছিলেন বলেই আজকে বিশ্ব বাংলা তৈরি হচ্ছে। এই মাটি রাখতে পেরেছেন বলেই আজকে বাংলা ভাষাকে 2500 বছরের পুরনো ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য গবেষণা চলছে। যদিও বইটা এখনো বেরোয়নি, আমরা কলেজ স্ট্রিট পাশেই আছে, আপনারা ওটা খোঁজাখুঁজি করবেন, যদি পাওয়া যায় ভালো, কারণ মুখ্যমন্ত্রী যখন বেরোচ্ছে বলেছেন বই তখন বেরোবে।